নিজেরা ইচ্ছে মতন তাকে কোথায় রেখে আমরা কোর্টে আসা যাওয়া করবো, সেটাকে আপনি ঠিক করবেন নাকি? এটা কি সেনাপ্রধান ঠিক করবে? সেনাপ্রধান নিজেই তো অভিযুক্ত হতে যাচ্ছে। উনি ঠিক করার কে? না হলেও উনি ঠিক করার কে? একটা বিচারক বলছে, কথা বুঝতে হবে। একটা বিচারকের আদেশের বিরুদ্ধে যাওয়া দেশের প্রেসিডেন্টের অনুরোধ নাই। এটা আইন কানুন বুঝেন একটু। শুধু প্রেসিডেন্টের না, এটা রাজারা বললেও রাজার এই ক্ষমতা ছিল না। সেপারেশন অফ জুডিশিয়ারি কথা শুনছেন জীবনে কোনদিন? এক্সিকিউটিভদের হাতে কখনোই বিচার বিভাগ থাকবে না, এটা রাজার আমলের সিদ্ধান্ত। রাজার আমলে বিচারকরা বিচার করতে, বিচারকরা স্বাধীন ছিল, আলাদা প্রতিষ্ঠান। তারা বিচার করে যে রায় দিত, বড়জোর সেই রায়টা রাজা ঘোষণা করতো। এই ছিল রাজার সাথে বিচার বিভাগের সম্পর্ক। আজকাল মাত্র হয়ে গেছেন আপনারা, সেনাবাহিনী থাকে, বিরাট ক্ষমতাবান আপনারা। আপনারা ঠিক করবেন যে একটা যার নামে ওয়ারেন্ট জারি হয়েছে সেই লোকটাকে কে হেফাজত করে রাখা হয়ে গেছে, অস্ত্র দেখায় বিচারকদেরকে নিজের মুখ দেখাচ্ছেন। আপনার লজ্জাও নাই আসলে, এটা উর্দির লজ্জা। যারা একটা বিচারকের মর্যাদা রক্ষা করতে পারে না, তারা রাষ্ট্রের কি বুঝবে? আইনের শাসন বোঝেন আপনি? আপনি বিচারককে ইনসাল্ট করতেছেন, বিচারকের আদেশকে নিজের ইচ্ছা মতন ব্যাখ্যা করতেছেন। বিচারক একটা আদেশ দিয়েছে আপনাকে, ভুল হোক সঠিক হোক, সেটা বিচারকের কাছে গিয়ে আপনাকে বলতে হবে। আর কোনো জায়গা নেই, অন্য কোথাও গিয়ে আপনি করতে পারবেন না এটা। এই যে অতিরিক্ত কাজটা করছেন, এর মূল্য আপনাদেরকে দিতে হবে। শুধু মুখে বললে হবে না, আমরা আইন মানি, আইনের শাসন মানি চলি, দেশের আইন কানুনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এটা বললে হবে না। এটার সাথে আপনাদের কাজে কোনো মিল নাই। এই বাংলা কথাটা একদম খাস বাংলায় বলে দিলাম। যারা যারা এটা ভঙ্গ করতেছেন, এরা প্রত্যেকে এটার জন্য দায়ী হবেন, আমি বলে রাখলাম। আর একটা শেষ কথা বলে দিই, কি করবেন এর জন্য? বিদ্রোহ করবেন? ইন্ডিয়ান আর্মি ডেকে নিয়ে আসবেন? ভয় দেখেন না। সোজা কথাটা শুনে রাখেন, দুনিয়ার যে কোনো সংঘাত শুরু হবে বিচার থেকে, ইনসাফ থেকে। এর বাইরে কোনো কিছু হবে না দুনিয়াতে। লড়তে চান, আসেন লড়ি, দেখি কে বাঁচে। যে বাঁচে সে রুল করবে। আইন বদলাতে চেষ্টা করেন না, নিয়ম বদলাতে চেষ্টা করেন না। ওই শেষে আপনাকে বিচার কাছে আসতেন। কেউ সেজন্য আমি যা খুশি তাই করবো, আমার হাতে অস্ত্র আছে তাই। তো করেন, অস্ত্রের রাজ বানান, দেখি কার অস্ত্রের হাতে কে বাঁচে। যে জিতবে তার আইন চলবে। শেষ কথাটা আবার বলে দিই, ওই শেষে আপনাকে আবার এই বিচার থেকে শুরু করতে হবে। যদি ভালো মানুষ হন, সোজা কথাটা সোজা বুঝবেন, আপনি আত্মনাম করবেন, ঠিক সেই ফল পাবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনার কথায় বোঝা যাচ্ছে যে একটা হয়তো শক্তি যারা চেষ্টা করছে যে এই বিচারকে কোনো না কোনো ভাবে অন্যদিকে নেয়ার, এবং এই যে সেনা হেফাজতে রাখা, এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। বিচারক যদি ভুল করে থাকে, আপনি আবার সেই বিচারকের কাছে গিয়ে বলতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই আপনার, অন্য কাউকে বললে হবে না। এটা আপনি ঘরে বসে বসে ইচ্ছা মতো এটা ব্যাখ্যা দিবেন, এটা হবে না। এটা আমাদের দেশের প্রেসিডেন্টও পারে না। এটা বুঝে কাজ করবেন। আপনার সেনা সদস্য যা বলছে স্পষ্ট করে বলেছে, আশা করি সবাই বুঝছেন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। একই বিষয়ে আরো আমার মনে হচ্ছে আর কয়েকটি ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। আমি পত্রিকায় পরিষ্কার করে বলতেছি, তারা যদি বাংলাদেশের সংবাদপত্র চালাতে চায়, তাদের মৌলিক জার্নালিজমের আইন মানতে হবে। আপনি সেনা সূত্র বলছে, মানে সূত্র মানে কি? সেনা সূত্র কি? একটা সূত্র বলতেছে, হ্যাঁ, এই যে গায়েবী সূত্র র্যাবের কথা, রয়ের কথা আপনি এখানে চালাইতে আসছে। সূত্র মানে সংশ্লিষ্ট সূত্র কি? একটা সূত্রে জানা গেছে। সূত্র কি আপনার বাপ লাগে? হ্যাঁ, নাম বলতে পারেন না? কি আপনার ভাষণ লাগে? বলেন যে রয়ের অগ্নিহোত্রী বলছে, এটা বলেন, মনে থাকলে বলেন। এটা কোনো জার্নালিজমই না। সংশ্লিষ্ট সূত্র মানে কি? সেনা কর্তৃপক্ষ মানে কি? সেনা কর্তৃপক্ষ কে বলছে? সেনাবাহিনী, আর্মি চিফ, কে বলছে এটা? এই যখন ভুয়া সোর্স ব্যবহার করে খবর বলবেন না। আমি প্রথম আলোকে এবং তার সম্পাদককে সাবধান করে দিচ্ছি, লাস্টবার বাঁচাইছে আপনাকে বিএনপি দালালি করে, এই এবার বাঁচবেন না। আইন আপনারা ভেঙেছেন, আইন নিজের হাতে তুলে নিয়েছেন আপনারা। এর মানে হলো আপনারা পাবলিককে উস্কানি দিচ্ছেন, যে পাবলিকও আপনাদের নিজেদের আইন ভাঙে, পাবলিকও দেশের আইন ভাঙে। এটাকে আপনারা তখন মব বলবেন। এই যে আপনারা যেটা করলেন, এটা কি মবের ভাব? আপনি যা মনে চায় একটা রয়ের কথা ছেপে দিলেন। কে বলছে বলেন, এটা কে বলছে? আর কোন পত্রিকায় কোন খবর নাই এরকম সকল সূত্রের খবর। সূত্র মানে কি? নাম বলেন, অগ্নিহোত্রী বলছে, বলেন এটা মনে থাকলে। ওয়াকার বলছে, বলেন এটা। এই সালালি করলে আরেকবার যদি শুরু করেন আপনি, তাহলে পরিণতি কি হবে এবার ভালো করে বুঝে তারপর কাজ করবেন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। এর আগে আমরা দেখলাম গতকালকে এই বিষয়ে প্রেস ব্রিফিং এ সেনা কর্মকর্তা হাকিমুজ্জামান তিনি বললেন তাদের কাছে এখনো কোনো ওয়ারেন্ট আসেনি, যদিও পরবর্তী আপনার মতামত জানতে চাই।
আমি বহুবার বলেছি যে প্রেস সচিব ওনার বোঝা উচিত ওনার এখতিয়ারটা কি কতদূর। প্রথম কথা হলো এই নির্দেশ জারি করতে পারে একমাত্র আদালত, বিচারকই একমাত্র বলতে পারে যে আর কারো এই বিষয়ে কোনো গ্রেফতারি পরোয়ানা আমি জারি করব কি করব না। এটা এবার তাজুল সাহেবের কাজ, আদালতের কাছে। এবার তাজুল সাহেবের রিকোয়েস্টে আদালত বিবেচনা করবে কি করবে না, এটা আদালতের এখতিয়ার, বিচারকের এখতিয়ার। আদালত মানে বিচারক, অর্থাৎ এটা এই আসিফ নজরুলের এখতিয়ারও না, এটা আইনমন্ত্রীর এখতিয়ার না। আইনমন্ত্রীর উপরে যান, ইউনূস সাহেবের এখতিয়ার না এটা। তাহলে আপনি কোথাকার কোন পেশ সচিব? হ্যাঁ, আপনি লোন সম্পত্তি আসছেন। একটা আপনি তার মাপুরি করে আপনি নিজের এখতিয়ার বোঝেন না। আমি বলছি যেখানে ইউনূস সাহেবের এখতিয়ার নাই, এটা আসিফ নজরুল তো নাই, তাহলে আপনি কার হয়ে কথা বলছেন? আপনি তো সচিব, একটা নিজের পদমর্যাদা বুঝেন না। এটা কে বলছে আপনাকে বলতে? আসিফ নজরুল বলছে। তা আপনি আসিফ নজরুলকে বলতে পারলেন না যে এটা তো কোর্টের আলাপ? কোর্টের আলাপ আপনি কে? কোন লোম আপনি? ইয়ে ঘোষণা করা হবে কি হবে না, এটা সরকারের সিদ্ধান্ত। বুঝেন নিজের এখতিয়ার বুঝেন, এটা কি সরকারের সিদ্ধান্ত? আদালতে আপনি সেপারেশন অফ পাওয়ার বুঝেন না, আপনি এক্সিকিউটিভের লোক, সেপারেশন পাওয়ার বুঝেন? বিচার বিভাগের একজন লোক কানে বিচারক রায়। বাংলাদেশের হাইকোর্ট হাইকোর্টে এটা 111 সময়কার তথ্য, এটা সেই সময় এটা ফয়সালা হয়ে গেছে। শুধু ফয়সালা না, এই আমলে সেটা সেপারেট হয়ে গেছে। ইভেন বিচারকের নিয়োগ বদলে কোনো কিছুই নাই, অলমোস্ট একটা বিচার বিভাগের আলাদা একটা সেক্রেটারি তৈরি হয়ে গেছে। এই যে বিচার বিভাগ এটা নিয়ে ডিল করে না, কিছু খবর রাখেন? প্রেস সচিব বানাইছেন আপনি, বিদেশের সংবাদপত্রের লোকাল বাংলাদেশের ব্যুরোর প্রধান আপনি কে? আর বিচার বিভাগ যে সরকারের অংশ না, এটিকে আপনি বুঝছেন কোনোদিন? গাধা, আপনি গাধার মতন কাজ করছেন, কথা বলছেন, যেটা ইউনূস সাহেবের এখতিয়ার নাই, আসিফ নজরুলের এখতিয়ার নাই। আপনি সেই এখতিয়ার মানিতে এখানে গেছেন। তাজুলের বরাদ দিয়ে বলছেন, তাজুলের বরাদ দিয়ে কি তাজুলের এখতিয়ার আছে নাকি? আর তাজুলের বরাদ দিয়ে বলছেন মানে কি? এই নিয়ে আপনার কথা বলতে যাওয়ার তো এখতিয়ার নাই, যার বরাতেই বলেন না কেন। মানে আমি বুঝতে পারি না এটা কি উঠতে বসে দালালি নিয়ে বসছেন আপনারা? কি ওয়াকার টাকা দিচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, বউ নিয়ে ঘুরে বেড়ানো টাকা দিচ্ছে নাকি? কি শুরু করছেন আপনারা? আর বাকি জীবনে চাকরি করতে পারেন নাকি? বাকি জীবন ক্ষমতা থাকবে আপনার কারণে? সেই ধরনের গাধামির জন্য আপনার অবিলম্বে উচিত পাবলিকের সামনে মাপ চাওয়া যে আপনি এখতিয়ার বহির্ভূত একটা কাজ করছেন। ইভেন আদালত চাইলে আপনাকে ধরে নিয়ে যায় সাজা দিতে পারে, আপনি এমন একটা কাজ করছেন। নিজের এখতিয়ার বুঝেন না, আপনি আর প্রেস সচিব বানাতে চাইছেন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। তো এই বিষয়ে যদি আরেকটু জানতে চাই যে আমরা দেখলাম বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, যে যারা অ্যাক্টিভিস্ট আছেন বা বিভিন্ন রাজনৈতিক দল বা বুদ্ধিজীবী যাদের, অনেকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন না, এবং মানে মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়া ইভেন খুব বেশি বড় করে আলোচনা হয়নি, যেখানে প্রতিদিন টক শো করা হয় যে আসলে সেনাবাহিনীর এই বিষয়টি নিয়ে আসলে কেউ কথা বলতে চায় না। আমার প্রশ্ন হলো, যারা এই গ্রেফতারকে, এই অপরাধীদেরকে গ্রেফতারের বিষয়ে সরাসরি অনেকেই বলছেন যে তারা গ্রেফতার চায় না, এবং এটা স্পষ্ট করেই বলছে বিশেষ করে দুইটি রাজনৈতিক দল, জামায়াত এবং বিএনপি। আমি যদি স্ক্রিনে একটু দেখাই তাদের হেডলাইন, তারা বলছে যে কিছু সংখ্যক অপরাধীদের দায় এই সেনাবাহিনীর পুরো প্রতিষ্ঠানকে দেয়াটা অন্যায়। তারা এই কথা আসলে কেন বলছে, এটা যদি একটু আপনি আসলে কিভাবে বুঝেন তাদের এই বক্তব্যকে? এই দুইটা পার্টি মনে করতেছে তারা তো ক্ষমতায় যাচ্ছে, ভোটের সাপোর্টে তারা ক্ষমতায় যেতে পারে, এটা তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে ইন্ডিয়ার যদি সুমতি না নেওয়া যায়, সালাম একটা পায়ে ধরে সালাম যদি না করে আসা হয়, তাহলে তো ক্ষমতায় যাওয়া যাবে না। এর অর্থ হলো, সোজা অর্থ হলো, এটা পলিটিক্যাল পার্টি হওয়ার যোগ্য না। সেই জন্যই এরকম কথা বলতেছে। না জানি বাপু কি জানি কি বলে বসি, যদি ইন্ডিয়া অপছন্দ করে তখন কি হবে আমাদের? তখন তো এই একটা অপছন্দের জন্য আমাদের এখন বাংলাদেশে দুর্ভাগ্য হচ্ছে, এই রাজনৈতিক দল এই যাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন, তো রাজনৈতিক দলই না, এরা এখনো এই মুহূর্তে জনগণের উপর বিশ্বাস নিজের দেশের। এরা কি বাংলাদেশের রাজনৈতিক দল? কি বলবে দেখা? ন্যায়কে ন্যায় বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, দলের নাম রাখতে ইসলাম। না, এই মনে হয় যে বিগত সময়ে একটা পরিসংখ্যান আমি দেখলাম যে জামায়াতের নেতাকর্মী সবচেয়ে বেশি সংখ্যক গুম বা খুনের শিকার হয়েছে। তো সেই
শুধু গুনকমের শিকার, থানায় ধরে নিয়ে যাওয়া মাত্র পায়ে গুলি করছে, হাঁটু চাকতি গুলিতে উড়ে গেছে, তাও এখানে শেষ হলে বাস। এরপরে যে মামলাগুলো দিচ্ছে, সেই মামলা ছোটানোর জন্য আমি কয়েকজনের নাম জানি যারা ওসি কে মামলাটা একটু নিচা করে দেয়, এরপর অনেকে লিখে দিয়েও মাপ পায় নাকি। এরপরে এদের আকেল হচ্ছে দেখেন ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, তোকে ইন্ডিয়ার পায়ে চুমা দিতেই হবে। তো ইন্ডিয়া এদের রাজা হয়ে বসবে না কেন? এটা তো মানুষই না এরা। এবং অনেকেই বলছে যে এই সেনাবাহিনীকে, এই প্রতিষ্ঠানকে আসলে কলঙ্কিত করানোর একটা চেষ্টা করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের অংশই আসলে এদের নামে এই মামলা দেয়া বা তাদেরকে এই যে সিভিল কোর্টে তাদের বিচারের ব্যবস্থাটা করা, আসলেই কি তাই? এবং তারা আসলে কারা? আমি জানি না কারণে পারেন আপনি বলছেন, আমি সাজেস্ট করবো যে তারা নিজেরাও তো আদালতে গিয়ে এটা ইয়ে করতে পারতো, পিটিশন করতে পারে যে আপনারাও এই মামলা একটা পক্ষ হইতে চান, দিয়ে তারা এই যে তাদের অনুমান, এটা একটা খুব ভালো কাজ হবে, ওয়াকারের খেদমত করা হয়ে যাবে। আদালতকে গিয়ে ইয়ে করেন, পার্সু করেন যে আমরা এই মামলা একটা পক্ষ হইতে চাই, আমাদের আমরা মনে করি, এই যে কথাটা বললেন বিরাট ষড়যন্ত্র হচ্ছে আর্মির বিরুদ্ধে, আমরা এটাকে আর্মির বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করি, সেই জন্য আমাদের কিছু বক্তব্য আছে, এই আবেদন পেশ করতে চাই বলে আদালতে কি জান না কেন? বুঝেন এই লাইন কানুন বুঝেন? দালালি, ইন্ডিয়ান দালালি, রয়ের দালালি আর কত করবেন? একটা মায়েরও মাটাকে বলতে নাই, বলে রাখলো হয় আপনারা থাকবেন, নাহলে আমরা থাকবো বাংলাদেশে। কোন ইন্ডিয়ান হেজিমনি এখানে চলবে না বাংলাদেশে। মুরুদ থাকলে বাসায় এসে মেরে দিয়ে যান, আমি রেডি। আপনাদের মুরুদ কত আছে আমি দেখবো। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া বেশ আলোচনা বা সমালোচনা হচ্ছিল, অনেক শঙ্কা প্রকাশ করছিল যে এই ঘটনাকে কেন্দ্র করে একটা কু হবার সম্ভাবনা আছে, এরকম কোনো কিছু আপনার চোখে আসলে পড়েছে কিনা, বা আপনি কি মনে করেন যে এই বিষয়টি আসলে ঠেকানোর জন্য কোনো ধরনের সেনাবাহিনী কোনো একটা শাখা এরকম এসব কুটু এই শব্দ ইউজ করেন না, মূল কথাটা আমি বলে দিই সরাসরি, না এটা কু শব্দ বলা যাবে না মিডিয়া, আমি এগুলা মাথায় রেখে কথাটা বলছি। এই যে কুটু ছাড়ে, সোজা কথা হলো মুরদ, আপনার মুরদ থাকলে তো আপনি করবেনই, আপনার মুরদ না থাকলে আমি করবো, কথা বুঝছেন? মুরদে বিশ্বাস করেন, মুরদ থাকলে এসে দেখা যান, ক্ষমতা নিয়ে নেন, গুজব ছড়ায় লাভটা কি, ভয় দেখার লাভটা কি? মুরদ থাকলে ক্ষমতা তো আপনি নিবেনই, এটা নেন। আমিও দেখি যে আপনি নিচ্ছেন, কিন্তু আমি আপনার কথা মানবো না। আমি রয়ের রুস্তমি বাংলাদেশে দেখতে চাইবো না, জীবন বাজে রেখে এটা বেরিয়ে দেখবো। তাতে আপনি আমাকে বাসায় মেরে দিতে চান, মেরে দিতে চান, আপনার সাহস থাকলে, মুরদ থাকলে আসেন, আর জনগণের যদি মুরদ থাকে জনগণ আপনাদের উৎখাত করে থাকে। কথা একেবারে সোজা। তাহলে কোথায় কি কু হচ্ছে, কে কি কু করতে চাচ্ছে এটা বুঝাও। অমুক 46 ব্রিগেড কি করতে যাচ্ছে, এটা খবর রাখে। 46 ব্রিগেডের চিফ ডেঙ্গুর জ্বরে ছুটিতে হসপিটালে, প্রত্যেক গল্প মানে দেখলি এটা কিছু একটা বানাই দিয়ে চালা দিলে হলো নাকি? এগুলো কি মানুষকে ভয় দেখার? হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি আসতেছে, ভয় দেখার? আর ইন্ডিয়ান আর্মি যারা মুরদ থাকলে তো আসবেই তো, তাই সে দেখাক না। আর আমাদের মুরদ থাকলে আমরা তাদেরকে মারবো। কথা হিসাব বরাবর একদম সোজা, এর মধ্যে কোনো ঢাক গুড়গুড় কিচ্ছু নেই। আপনার মুরদ থাকলে আসেন, আর আমরা মুরদ থাকলে আপনাকে মেরে দিব, আমরা উচ্ছেদ করে দেবো একদম হাসিনার মতো। সাহস থাকলে, মুরদ থাকলে আসেন, ডেকে নিয়ে আসেন। আর যারা ডেকে নিয়ে আসেন বুক ফেলে ডেকে নিয়ে আসেন, লুকাই করার দরকার কি? মুরদ আছেন আপনাদের, মুরদ দেখান, খরচ আছে সে দেখায়, আর যা নাই সে এগুলো গল্প দিয়ে বেড়ায়, গেলে ভয় দেখায় বেড়ায়। মুরদ থাকলে ডেকে নিয়ে আসেন ইন্ডিয়াকে, এটা হচ্ছে বড় নাই। কথা শুনতে ভালো লাগলে না লাগলে আমার কিচ্ছু যায় আসে না। নো আপোষ, এ বিষয়ে কোনো আপোষ করা যাবে না, অনেক হয়েছে। আর আমি তো বারবারই বলতেছি ভাই, আমি এটা বলবো, আমি ইন্ডিয়ান হেজিমনি মেনে নিব না। তাতে আপনার যদি মনে হয় আমি বেশি বেড়ে গেছি, আমি বেড়ে গেছি, আপনি আমাকে বাসায় এসে মারি দিন। আমার একটা প্রশ্ন আছে, আমার মনে হয় যে শেষ প্রশ্ন এই বিষয়ে, এবং এটা একটা পারসেপশন থেকে বলছি। এই জায়গায় অনেকেই মনে করছেন যে যারা আসলে সেনাবাহিনীর এই যে সদস্য কর্মকর্তাদের নামে বিচারের জন্য তাদেরকে সিভিল কোর্টে মামলার কথা বলা হচ্ছে, এটা আসলে সেনাবাহিনী বা ডিজিএফআই কে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা এবং তাদেরকে আসলে ছোট করা বা দুর্বল করে দেয়, এবং এই সুযোগটা নাকি ভারত নিবে, যে বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায় তাহলে ভারত বাংলাদেশে একটা কর্তৃত্ব করার সুযোগ পাবে। এই ন্যারেটিভ অনেকেই প্রচার করার চেষ্টা করছে। এই বিষয়ে যদি আপনার একটা শোনেন, বেশিরভাগ মানুষ খেয়ালই করে মামলা দুটা কি নিয়েছে। তাজুল ইসলাম আদালতে মামলাটা দিয়েছে কোন দুটো রেফারেন্সে, কোন দুটো কেসের রেফারেন্সে। এই রেফারেন্সের একটা হলো ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে, যে ব্রিগেডিয়ার কিন্তু লেখেন, তাকে গুম করা হয়েছে 2016 সালে। আর আরেকটা কেস হলো
ফাঁসি দিয়ে মেরে ফেলাইছেন আপনারা, মিথ্যে ফাঁসি দিয়ে। জামাতের মীর কাসেম আলী, ব্যারিস্টার আহমদ, তাকে গুম করছেন আপনারা। খুব আপনারা সাহসী না? মিথ্যা মামলা দিয়ে তাকে তো ফাঁসি দিয়েছেনই, এখন তার ছেলেকেও গুম করে রেখে দিয়েছেন। কি বাহাদুরি না আপনারা, বিরাট শক্তিশালী। এটা বিহেভিয়ারকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছেন। কি কারণে তা আজও কেউ জানে না। কেন? তার বাবা গোলাম আজম, এই জন্য? গোলাম আজম অপরাধী বলে কি তার ছেলেকে শাস্তি দিবেন আপনি? তা ভালো দিচ্ছেন, ভালো কথা। এনিওয়ে, তাজুল এই দুটা মামলা আদালতে নিয়ে গেছে। কেন? তাদেরকে দুটা কেস, এই দুটা কেস তাজুল আদালতে নোটিশ নিয়ে গেছে। নোটিশে নিয়ে যে সে বলছে অভিযোগে যে এই 2016 থেকে 2024 আগস্টে হাসিনা উৎখাতের পরে এরা গুম অবস্থায় আয়না ঘর থেকে ছাড়া পাইছে। বাইরে কোথাও কেউ জানতো না যে এরা বেঁচে আছে না মরে গেছে। আপনি বাচ্চাদের অবস্থা, বউদের অবস্থা কি হয় এসব ক্ষেত্রে? বউয়ের কি অনিশ্চিত জীবন চিন্তা করেন, তার স্বামী বেঁচে আছে না মরে গেছে এটি তো জানে না। তাহলে সে এখন কোথায় যাবে? আবার বিয়ে করবে, বাচ্চাদেরকে দেখবে, ফেলে চলে যাবে? মানে কোন বিষয়ে একটা দিক নির্দেশ কিচ্ছু নাই। কবে ছাড়া পাবে? ছাড়া পাবে কি? বেঁচে থাকলেন না, বা বেঁচে আছে কিনা তাই তো জানি। এই অবস্থা করে চালাইছেন আপনি 2016 থেকে 2024। অপরাধটা কেন করেন আপনি? এটা একদম প্রমাণিত অপরাধ। এই প্রমাণিত অপরাধে আয়না ঘরগুলো পরিচালনা করছে ডিজিএফআই, সমস্ত না এই অফিসের লোকদের দিয়ে, ইনক্লুডিং এনটিএমসি এই জিয়া হাসান। ফলে এই আর্গুমেন্ট দেখায় তাজুল আবেদন করেছে আদালতে যে যেহেতু এরা ছিল এইসব দায়িত্বে, তাদের সবাইকেই এই মামলা আসামি করে আমরা আরো ফার্দার জিজ্ঞাসাবাদ করতে চাই, তাই তাদের গ্রেফতার করানো হচ্ছে। কথা খেয়াল করেন, এখানে অনেকে কনক্লুশনে চলে যাচ্ছে যে তাজুলের আর্গুমেন্টে এরাই দোষী, এদেরকে গ্রেফতার করতে বলেছেন। নো, কথা খুব পরিষ্কার ভাবে বুঝেন। গুমের হতা কর্তৃত্ববাদী না, এইটা বলা হচ্ছে যেহেতু গুম পরিচালিত হয়েছে ডিজিএফআই এর অফিস থেকে,